সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমি তোমাদের ইংরেজি শিক্ষক বিতান দাস। আজকে আমরা আমাদের ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে মডেল কোয়েশ্চেন 47 থেকে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 এবং 2 এই দুটো আনসার করব। চলো শুরু করা যাক। তোমরা এখানে মডেল কোয়েশ্চেন 47 এর প্যাসেজটা দেখতে পাচ্ছ। এই যে প্যাসেজ, মূলত এই প্যাসেজটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। এই প্যাসেজে যে তথ্যগুলো দেয়া আছে সে তথ্যের উপর ভিত্তি করে আমাদেরকে কোশ্চেন নাম্বার 1 এবং 2 আনসার করতে হবে। তাহলে চলো আমরা প্রথমে ভালো করে এই প্যাসেজটা পড়ি, তারপর আমরা কোশ্চেনগুলো আনসার করার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে ইন এ স্পিচ অ্যাট দ্য 19th সায়েন্স কংগ্রেস, internationally acknowledged scientist and former Indian President Mr. APJ Abdul Kalam mentioned a very important aspect of mankind's future energy crisis. আশা করি তোমাদের যে বইটা আছে সে বইটা থেকে তোমরা এই প্যাসেজটা দেখে নেবে, এবং এখানে আমি যদি এভাবে করে তোমাদেরকে লাইন বাই লাইন যদি এভাবে করে পড়াই মার্ক করে, তাহলে কিন্তু পরের সেন্টেন্সটা দেখা যাচ্ছে না। তাই আমি তোমাদেরকে পড়াচ্ছি, বাট তোমরা মিল করে নিও, মানে আমার বইয়ের সাথে এটা মিল করে তোমরা পড়বে। এখানে মার্ক করাটা, যেহেতু এখানে মার্ক করতে গেলে দেখো, আর একটা মার্ক করতে গেলে কিন্তু অন্য একটা সেন্টেন্স কী হয়ে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে না। তাই আমি পড়াচ্ছি তোমাদেরকে এটা ভালো করে, বাট এখান থেকে তোমরা বই থেকে সেটা মিল করে নিও। এখানে বলা হচ্ছে ইন এ স্পিচ অ্যাট দ্য 19th সায়েন্স কংগ্রেস, internationally acknowledged scientist and former Indian President Mr. APJ Abdul Kalam mentioned a very important aspect of mankind's future energy crisis. He pointed out that the era of wood and biomass has almost come to an end. The age of oil and natural gas would soon be over within the next few decades. অর্থাৎ 90তম বিজ্ঞান সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম তার বক্তৃতায় মানবজাতির শক্তি সংকটের খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তার বক্তৃতায় তুলে ধরেছেন। তিনি নির্দেশ করেছেন যে কাঠ ও বায়োগ্যাসের যুগ প্রায় শেষ হয়ে আসছে। তৈল প্রাকৃতিক গ্যাসের যুগ পরবর্তী কয়েক দশকের মধ্যে শেষ হবে। আচ্ছা, ম্যাসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস কোয়েল রিজার্ভস মে লিড টু এ ওয়ার্ল্ড ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার বিকজ কোয়েল বার্নিং ইমিটস দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কার্বন ইন দ্য অ্যাটমসফিয়ার। অর্থাৎ এখানে তিনি বলছেন তৈল প্রাকৃতিক গ্যাসের যুগ মানে যেহেতু কয়েক দশকের পরে শেষ হয়ে যাবে, যে বিশ্বের সংরক্ষিত যে মানে তোমার কয়লার যে ভয়াবহ ব্যবহার, এই ভয়াবহ ব্যবহারে পৃথিবীতে পরিবেশগত দুর্যোগ দেখা দিতে পারে, কারণ পরিবেশের সর্বোচ্চ পরিমাণে কার্বন নির্গত হয় কয়লা পোড়ানোর কারণে। আচ্ছা, ইউক্রেনস ফর্মার সোভিয়েত ইউনিয়ন, এটা রাশিয়ার থেকে এই রাষ্ট্রটা তোমার কী করেছে, স্বাধীনতা লাভ করেছে, মানে রাশিয়ার অন্তর্বর্তী একটি দেশ হচ্ছে ইউক্রেনস। তাহলে ইউক্রেনস ফর্মার সোভিয়েত ইউনিয়ন, এখানে এরা বলা হচ্ছে কি চেরনোবিল ডিজাস্টার in 1986 has exposed that nuclear energy can be potentially dangerous too. অর্থাৎ ইউক্রেন, যেটা প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন, এর যে চেরনোবিলের 1986 সালে দুর্যোগ প্রকাশ করে যে নিউক্লিয়ার এনার্জি আরও বিপজ্জনক হতে পারে। সো অ্যাকর্ডিং টু কালাম, the only solution that mankind can look to is the massive use of solar energy in future because
It has some advantages over other forms of renewable energies. অর্থাৎ সুতরাং এই যে এপিজে আব্দুল কালাম ওনার বক্তব্য অনুসারে মানবজাতির একমাত্র সমাধান হলো ভবিষ্যতে সৌরশক্তির ব্যাপক ব্যবহার করা, কারণ অন্যান্য প্রাকৃতিক নবায়নযোগ্য শক্তির চেয়ে এর বেশ কিছু সুবিধা রয়েছে। Now, why has Kalam put so much importance to the issues of energy? এখন কালাম শক্তির বিষয়টিকে কেন এত বেশি গুরুত্ব দিয়েছেন? The energy sources have always been a major factor of change throughout history. এখানে বলা হচ্ছে শক্তির উৎসসমূহ হলো ইতিহাসের ধারাবাহিকতায় পরিবর্তনের প্রধান উপাদান। The world's petroleum consumption has increased from annually 3 billion barrels in 1930 to annually 50 billion barrels today. মানে বলা হচ্ছে পৃথিবীতে পেট্রোলিয়ামের ব্যবহার 1930 সালে বাৎসরিক 3 বিলিয়ন ব্যারেল থেকে আজ 50 বিলিয়ন ব্যারেলে বৃদ্ধি পেয়েছে। In the next quarter century, the world's population is expected to be about 8 billion, which is 30% higher than today. পরবর্তী 1/4 শতাব্দীতে পৃথিবীর জনসংখ্যা প্রায় 8 বিলিয়ন হবে বলে মনে করা হচ্ছে, যা আজকের তুলনায় 30 ভাগ বেশি। Developing countries will grow their economies about 2 times faster than industrialized countries. উন্নয়নশীল দেশের শিল্পোন্নত দেশের তুলনায় দ্বিগুণ অর্থনীতি বৃদ্ধি পাবে। Global economic growth is expected to continue at 3% per year. বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রতি বছর 3% ধারাবাহিকতা প্রায় 3% করে বৃদ্ধি পাবে। Consequently, the global demand for energy will grow at about 1.7% per year on an average. এটা বলা হচ্ছে যে বিশ্বের যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রতি বছর 3% ধারাবাহিকতা বজায় রেখে এটা প্রত্যাশা করছে তারা 3% বজায় রাখবে, ফলে পৃথিবীতে গড়ে 1.7% জ্বালানি চাহিদা বাড়বে। আচ্ছা, এরপর বলা হচ্ছে ইট ইন্ডিকেটস এ 50% রাইজ অফ এনার্জি কনজামশনস বাই 2030। এটি নির্দেশ করে যে 2030 সালের মধ্যে জ্বালানির ব্যবহার 50 ভাগ বেড়ে যাবে। If the world's daily petroleum consumption is 220 million barrels now, it will rise to 335 million barrels by that time. অর্থাৎ যদি বিশ্বে এখন প্রতিদিন 220 মিলিয়ন ব্যারেল যদি কি হয় 220 মিলিয়ন যদি ব্যারেল ব্যবহার করা হয়, ওই সময় সেটা 335 মিলিয়ন ব্যারেলে পৌঁছাবে। The present reserve of hydrocarbon energy resources is limited and it will not be sufficient to meet the future energy challenges of the world. বর্তমানে যে হাইড্রোকার্বন জ্বালানির রিজার্ভ সীমিত এবং ভবিষ্যতে বিশ্বের জ্বালানি চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়, and hence leading industrial countries have taken initiatives to tap alternative energy sources, mainly known as green or renewable energy sources. তাই যে নেতৃস্থানীয় শিল্পোন্নত দেশ বিকল্প জ্বালানির উৎস, বিশেষ করে সবুজ অথবা নবায়নযোগ্য জ্বালানির উৎস পদক্ষেপ নিয়েছেন। আচ্ছা, the bottom line of Kalam's speech indicates that concern of mankind in the 21st century. এই যে এপিজে আব্দুল কালামের যে বক্তৃতা, এটা শীর্ষ লাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে একবিংশ শতাব্দীর এই বিষয়সমূহ ইঙ্গিত দেয়। কোন বিষয়সমূহ? এই যে এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়সমূহগুলো কিন্তু ইঙ্গিত দেয় যে কীভাবে করে কার্বন ডাইঅক্সাইড বাড়বে,
এবং কীভাবে করে জ্বালানির ব্যবহার বাড়বে, কীভাবে তোমার শক্তির উৎস কমে আসবে, কীভাবে করে তোমার ক্রাইসিস তৈরি হবে, এই জিনিসগুলো বলা হচ্ছে। তাহলে এই প্যাসেজটা আমরা ভালো করে পড়লাম এবং আমরা এই প্রত্যেকটা প্যারা ভালো করে বুঝলাম। এবার আমরা কোশ্চেন নাম্বার 1 এবং 2 কোশ্চেন আনসার করার চেষ্টা করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 1-এর মধ্যে এখানে এমসিকিউ রয়েছে। এখানে টোটাল 1 2 3 4 5 6 7 7টা এমসিকিউ রয়েছে। আর এমসিকিউ কীভাবে আনসার করতে হয় তোমরা জানো। প্রথমে আমাদেরকে প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে। এই যে যতগুলো প্রশ্ন আছে সবগুলো ভালো করে পড়তে হবে। এই প্রশ্নগুলো পড়ার পর ধরো এই প্রশ্নটা আমরা পড়লাম ভালো করে, তারপর এখানে 4টা অপশন আছে, 4টা অপশন থেকে যেটা সঠিক জাস্ট ওই অংশটাই তোমরা আনসার করবে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 2-র মধ্যে কিছু প্রশ্ন রয়েছে, এ বি সি ডি ই। এই যে 5টি প্রশ্ন রয়েছে, এই 5টি প্রশ্নও কিন্তু তোমার এই প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। তো তোমরা এই 5টি প্রশ্ন ভালো করে পড়বে, পড়ে এখান থেকে তোমরা আনসার করবে। আচ্ছা, তো এরপর পরবর্তীতে তোমরা এই যে 1 এবং 2 এই কোশ্চেনগুলো আনসার করবে এইচডাব্লিউ হিসেবে, এবং তোমাদের দুটো ডায়লগ লিখতে হবে। এটা বি হবে, দুটো ডায়লগ। প্রথমটা হচ্ছে F নাম্বার, ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, আর এরপর আরেকটা ডায়লগ হচ্ছে জি নাম্বার, অ্যাবাউট ইস্যুইং এ লাইব্রেরি কার্ড। তো তোমরা জানো ডায়লগ হচ্ছে সাধারণত দুজনের মধ্যে কনভারসেশন হয়। তো তোমরা কনভারসেশন করে এই দুটো ডায়লগ তৈরি করবে। তো আশা করি তোমাদের এইচডাব্লিউ করতে কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। পরবর্তীতে আমরা আমাদের নেক্সট ক্লাসে মডেল কোশ্চেন 47-এর কোশ্চেন নাম্বার 3 এবং 4 নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। এতক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করার জন্য আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং খুব শীঘ্রই আশা করছি তোমাদের সাথে দেখা হবে।